নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। জমি দুর্নীতি কাণ্ডে একের পর এক গ্রেফতার হচ্ছেন জমি মাফিয়ারা। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা দেবাশিস প্রামাণিকের পর এবার শুক্রবার গ্রেফতার করা হলো ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সহসভাপতি এবং এসজেডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামীকে। লাগাতার বৃষ্টির জেরে রাস্তা যেন রূপ নিয়েছে আস্ত এক নদীর। এমনই চিত্র ধরা পড়ল সদ্য মহকুমার তকমা পাওয়া ধূপগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। জলপাইগুড়ি সহ উত্তরে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিতে গাছ পড়ে বিদ্যুৎহীন জল শহরের ক্লাব রোড। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরের সব কয়টি জেলার ওপর কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। এই বিষয়ে সতর্ক বার্তায় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ উত্তরের অন্যান্য জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তরের জারি কমলা সতর্কতার প্রভাব বৃহস্পতিবার রাত থেকে প্রত্যক্ষ করতে শুরু করেছে জলপাইগুড়ি শহর। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 56 মিলিমিটার। শুক্রবার সকাল থেকেও চলছে অবিরাম বৃষ্টি, যে কারণে ইতিমধ্যেই তিস্তা সহ অন্যান্য নদীগুলোর জলস্তর যেমন বাড়ছে, সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় ভেঙে পড়ছে বড় বড় গাছ। শুক্রবার সকালে এমনই ঘটনার সাক্ষী থাকলো শহরের পিডি ওমেন্স কলেজ সংলগ্ন ক্লাব রোড। গাছ ভেঙে পড়ায় সকাল থেকেই বিদ্যুৎহীন এলাকা। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গোপাল দাস বলেন, বৃষ্টির কারণে অনেক পুরনো এই গাছটি হঠাৎ ভেঙে পড়ে গেল, এর ফলে বিদ্যুৎ নেই এলাকায়। এই যে কিছুক্ষণ আগে কি হলো? এই যে আম গাছটা শুকনো ছিল, পরে ভেঙে গেল ফুট করে। এই জন্য কি আওয়াজ হয়েছে? হ্যাঁ, পুরো আওয়াজ। আমি তখন এখানেই ছিলাম। বিদ্যুৎ পড়ছে না গাছ পড়ছে? গাছ গাছ। এখন কি লাইট নেই? লাইট আছে, বিদ্যুৎ আছে? বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আসলে ফোন করা। এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে। কতদিনের গাছ এটা? এটা বড় মানে বহু দিন পুরানা গাছ। এই বৃষ্টির জন্য কি পড়ে গেছে? কি নাম আপনার? গোপাল দাস। প্রবল বৃষ্টির কারণে রাস্তার ওপর ভেঙে পড়ল একটি গাছ, যার ফলে সাময়িকভাবে জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল এলাকা সংলগ্ন জাতীয় সড়কে। জানা গেছে, এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয় মহকুমা জুড়ে। এই বৃষ্টির জন্য হিন্দি স্কুল এলাকার রাস্তার পাশে থাকা বড় একটি গাছ ভেঙে পড়ে রাস্তার ওপর, যার ফলে ক্ষতি হয় একটি দোকান এবং বিদ্যুতের মেইন তারের। স্থানীয়দের দাবি, বিদ্যুতের তারের মধ্যে গাছটি ঝুলে থাকে কিছুক্ষণ, সে কারণে দোকানের ভেতরে থাকা মানুষজন রক্ষা পেয়েছে। এরপর স্থানীয় মানুষ গাছের ডালপালা কেটে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়, তবে ক্ষতি হয়েছে বিদ্যুতের তার সহ সরঞ্জামের। সে কারণেই বিদ্যুৎ নেই এলাকায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে। 20 মিনিট আগে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি তো না, হাওয়া ছিল না। তারপরে কোথায় পড়লো এটা? এটা আমাদের দোকানে পড়লো। দোকানে ক্ষতি হয়েছে? দোকানে ক্ষতি, 3 সব ভাঙছে। আর ইলেকট্রিক হয়েছে, তারটা সব চলে গেছে। এখন কি লাইন নেই? লাইন নেই। এখন ডিপার্টমেন্ট আসছে। এখন কি করা করছে? ওরা কাজ করতেছে ওরা। তোমার নাম? এমনি নামুল হক। এটা কোন জায়গা? এটা ওদলাবাড়ি হিন্দি স্কুল পাড়ার সামনে। এখন গাড়ি চলতেছে? গাড়ি চলতেছে। লাগাতার বৃষ্টির ফলে জমা জলের জেরে ভীষণ সমস্যায় পড়েছে ধূপগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বাড়িতে প্রবেশ করছে জল, চলাফেরা থেকে শুরু করে যাবতীয় কাজ করতে সমস্যা হচ্ছে বাসিন্দাদের বলে অভিযোগ। লাগাতার বৃষ্টির জেরে এলাকা যেন আস্ত একটি নদীর রূপ নিয়েছে। নর্দমার নোংরা জল রাস্তার উপরে উঠে এসেছে। করুণ এই চিত্র ধূপগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকার। সম্প্রতি ধূপগুড়ি মহকুমা তকমা পেয়েছে, আর মহকুমার মূল শহরেই এই বিপর্যস্ত ছবি। জলজমার সমস্যা নিয়ে পুরসভাকে জানালেও কোনো কাজ হয়নি বলেই দাবি বাসিন্দাদের। এলাকার রোগ প্রাদুর্ভাবের আশঙ্কা করছেন অনেকেই। এদিকে নোংরা ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ, ধূপগুড়ি শহরের নিকাশি নালা বেহাল হওয়ায় এই দুর্ভোগ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী এলাকার নোংরা জল এসে জমেছে এই এলাকায়। এমনকি জলের সাথে নোংরা আবর্জনাও ভেসে আসছে। বৃষ্টি কমলেও এলাকা থেকে জল যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বারবার পুরসভাকে বলা সত্ত্বেও পুরসভার নিকাশি নালা ঠিক করেনি। এই খবর লেখা পর্যন্ত পুরসভার কোনো
প্রতিক্রিয়া মেলেনি। এটা প্রায় তো মানে 2 মাস ধরে। কি সমস্যা হচ্ছে আপনাদের মূলত? এই যে নোংরা জল পেয়ে পারে যেতে হচ্ছে, বাড়ি বাজার ঘাটে বাচ্চাকে ওই যে স্কুল পাঠাতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ। আর এই যে লোকজনের তো খুবই অসুবিধা চলাফেরার জন্য। কতগুলো বাড়ি রয়েছে এখানে আপনাদের এই পাড়ায়? এখানে তাও তো 10-12টাই, 10-12টা। আচ্ছা, তো মানে এই যে কি কারণে জলটা জমে যাচ্ছে বোঝা যায়? এরপর কি কারণে কি জল পাসের কোনো ব্যবস্থাই নেই এখানে, নিকাশি নালা ড্রেনের কোনো ব্যবস্থা নেই, হ্যাঁ। আর এই যে দুই পাশে দুটো যে পাড়া উঁচু করাতে এখন ওই যে আমাদের এই পাড়াতে আরো বেশি জল জমছে, প্রতিবারই তো জল জমে, এবার আরো বেশি জমছে। কতটা জল জমে আছে এই মুহূর্তে এখানে? তো মানে ওই আমাদের এখান থেকে তো একটু আগে গেলে না হাঁটু জল। এই ওয়ার্ডের কাউন্সিলরের নাম কি? অশোক বর্মন। ওনাকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, জানানো হয়েছে। তো কি বলছে উনি? উনি বলছে ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে? কোনো সমাধান হচ্ছে না? না, এখনো তো সমাধান নেই। কি নাম আপনার? রূপা দে সরকার। এই পাড়াটার নাম কি এলাকা? মিলপাড়া। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। জল কখন থেকে ঢুকছে? বৃষ্টি নামলে এই পরিস্থিতি হয়, বৃষ্টি নামলেই এই পরিস্থিতি হয়, জল বাইরে না, কোনো রাস্তাই নাই। আচ্ছা, কি করব, আমরা খুব কষ্ট করতেছি, না আসতেছে গ্যাস, না আসতেছে জল, না আসতেছে দুধের মোটর সাইকেল নিয়ে। তারা বলে গেছে যে আমরা এইভাবে আর আসতে পারবো না। কতটা জল পাড়ায়? তা তো হাঁটু জলের উপরে রাস্তায়, এখনো হাঁটু জলের উপরে আছে। আচ্ছা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছিলেন? ওয়ার্ড কাউন্সিলরের কাছে গেছিলাম, আমরা মহিলা পুরুষ মিলা সবাই গেছিলাম। কি বলছে উনি? বলছে দেখি কিভাবে কি করা যায় না করা যায়, এইভাবে বললো। মানে এখন রাস্তার জল কি বাড়িতে ঢুকে যাচ্ছে? বাড়িতে ঢুকে মানে কি, ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার ঘরের ভিতরে এই অল্প একটু জন্য ঘরে ঢুকে নেই। ঠিক, কাউন্সিলর কি বলছে আপনাদের? কাউন্সিলর বলে যে জল ভ্যারিয়েন্টের কোনো তো রাস্তা দেখতেছি না, দেখি কিভাবে কি করা যায়। তাও তো 2 দিন চলে গেল, কোনো খবর। এভাবে জল জমে থাকলে তো মশা মাছির উপদ্রব বাড়বে, রোগ ব্যাধি। তো দূরের কথা, মানে বৃষ্টি কমে গেল এই জল কমবে না, কারণ জলটা কই দিয়ে বাড়িবে, কমবে না। বৃষ্টি কমছে, এখন জল তো আর কমতেছে না। ঘরের জল আপনি বার করলেন কিভাবে? ঘরের জল আমি যে বালতিটা বাই করতেছি। আপনার নাম? আমার নাম মিলন। আর পাড়ার অবস্থা, জল 1 হাঁটু জল, বাড়ি সবার বাড়িতে জল ঢুকে গেছে। ঠিক, ওই যে দেখো, ওই যে নাতিটা, বাড়িতে সবার জল ঢুকে গেছে। একটু বৃষ্টি হলে জল ঢুকছে? একটু বৃষ্টি হলে জল নিকাশির ব্যবস্থা নাই। আচ্ছা, জল বাইরে যে কোন দিক দিয়ে হবে বলা হচ্ছে, কাউন্সিলরকে বলা হলো, আরো যা ওয়ার্ড যারা দেখে তাদেরকে বলা হলো। কি বলে তারা? আমরা বলছি যে, ওরা বলছে যে আমরা কি করব, জল কোথা থেকে বাইর করব? তাহলে আমরা কি পৌরসভায় এই অবস্থায় থাকবো? আমরা পৌরসভায় বাস করি, পৌরসভায় এই অবস্থা থাকলে আমরা কি করে করব? বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ হবে। এখানে কত বাড়ি আছে তাও? এখানে বাড়ি আছে 20টা বাড়ি আছে। তো আপনাদের তো খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সমস্যা মানে বিরাট সমস্যা। একটা বয়স্ক লোক বাইরে হইতে পারে না, দেখো অবস্থা, দেখো এটা বয়স্ক লোকের কি অবস্থা। এটা লাইট, ওনার লাইন খারাপ হয়ে গেছে, লাইনম্যান আসতেছে না, বাড়িতে অন্ধকারে বসে আছে। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি জলটা বাইরে হওয়ার দরকার। আমাদের প্রথম কথা, আমাদের জলটা নিকাশি করার দরকার। আপনার নাম? আমার নাম গোপাল টেমানি। এটা কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। তো প্রতি বছরই জলটা জমানো হয়, কিন্তু কোনো ব্যবস্থাই করে না। আমরা তো বলি, সবসময় বলতে থাকি জল জল, ওরা কোনো ব্যবস্থাই করতেছে না। তা আমরা কি বলবো? পরশুদিনও গেলাম, কাউন্সিলরের বাড়িতে গেলাম, কি বললো ব্যবস্থা করতেছি, ওইটাই আর কি। তারপরে আজকে কেউ খোঁজ খবর নিয়েছে? না, আজকে কোনো খবর তো পাইনি। মানে একটু বৃষ্টিতেই কি জল জমে যাচ্ছে? একটু বৃষ্টিতে জল জমা কি, মানে বেশি বৃষ্টি হলে তখনই জমা হয়। আচ্ছা, জল দেওয়ার কোনো ইয়ে নাই, ব্যবস্থাই নেই। এখন কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আমাদের, এই যে যাতায়াতের অসুবিধা হচ্ছে, মশা মাছি উপদ্রব। হ্যাঁ, মশা মাছি, ওটাই আরো ইস্যু করতেছে। কি চাইছেন আপনারা এখন? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের জলের ব্যবস্থা করুক, ড্রেন হোক, আমাদের ড্রেন চাই। কাউন্সিলর কি বলে?
জানানোর পর? কাউন্সিলর জানানোর পরে বললো দেখি চেষ্টা করতেছি, এটাই বললো। তো আপনাদের এই যে সমস্যা হচ্ছে কতদিন থেকে হচ্ছে তাও সমস্যাটা? সমস্যাটা প্রায় 2 মাসের মতন হয়ে গেছে। এই ওয়ার্ডের কত নম্বর ওয়ার্ডটা? এটা 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম? সবিতা দাস। একের পর এক জমি মাফিয়া গ্রেফতার। এবার জমি কেলেঙ্কারিতে গ্রেফতার হলো ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার এক তৃণমূল নেতা। জমি কেলেঙ্কারিতে গ্রেফতার হতে হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা তৃণমূল নেতা। বর্তমান সেই নেতা পুলিশ রিমান্ডে রয়েছে। অন্যদিকে শুক্রবার জলপাইগুড়ি গাজলডোবা মিলনপল্লী এলাকার সরকারি জমি দখল করে ধাবা চালানোর অভিযোগে গ্রেফতার হয় উত্তম রায় নামে এক ব্যক্তি। জানা যায় ওই এলাকার বিজেপি নেতা বলে পরিচিত। সূত্রের খবর, বিএলআরও রাজগঞ্জের অভিযোগের ভিত্তিতেই ভোরের আলো থানার পুলিশ এদিন উত্তম রায়কে গ্রেফতার করে এবং শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠায়। আমি এখানে 35 বছর বসবাস করছি বামপুরন জেলে। সেই সময় আমাকে বামপুরন সরকার পাট্টা দিয়েছে। সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটোখাটো একটা হোটেল আছে। কালকে আমাকে থানায় ডেকেছিল, আমি জানি না আমাকে কেন থানায় ডেকেছে। ডাকার পরে আমাকে রাস্তার থেকে কিডন্যাপের মতো করে নিয়ে আমাকে তুলে নিয়ে গেছে এবং পরে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন অ্যারেস্ট করা হলো। তো আমি বলছি যে আপনি কি বিজেপি করেন তাই অ্যারেস্ট করা হলো আমাকে। এইটাই গোটা পৃথিবী জুড়ে গরিবদের মধ্যে সৃষ্টি হয়েছে নবজাগরণ। অর্ধশিক্ষিত যুবকেরা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। ভোট লুট করে জয়ী হয়েছে বলে আমাদের দাবি এবং আন্দোলন মরে যায়নি। সাংগঠনিক কর্মসূচিতে জলপাইগুড়িতে এসে এমনটাই বললেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম নেতা, সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সরকার। শুক্রবার জেলা সিপিআইএম কার্যালয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, গ্রামগঞ্জের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপিকে পরাস্ত করতে। মানুষের এই প্রবণতাকে সম্মান করি আমরা। 100 দিনের নয়, 200 দিনের নয়, কাজ সুনিশ্চিত করতে হবে। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে সন্দেশখালী আন্দোলনের এই দাপুটে সিপিআইএম নেতা বলেন, গরিব ঘরের মায়েদের দিকে লক্ষ্মীর ভান্ডার, তবে সেটা 3000 টাকা করে। কিন্তু বর্তমানে শাসক দল ভোট ব্যাংকের দিকে নজর করে বহু বৃত্তশালী বা আর্থিক দিক থেকে শক্ত তাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। সদ্য শাসক দলকে পরাজিত করে ইংরেজদের দেশ ইংল্যান্ডে লেবার পার্টির ক্ষমতায় আসা প্রসঙ্গে নিরাপদ সর্দারের সাফ জবাব, গোটা পৃথিবী জুড়ে গরিব মানুষের মধ্যে একটি নবজাগরণ সৃষ্টি হয়েছে। সেই দেশের মানুষ সব দিক ভেবেই তাই শাসক দলকে পরাজিত করেছে। বন্ধের পথে লক্ষ্মী ভান্ডার কাউকে দিয়ে, লক্ষ্মী ভান্ডারও তো একটা বেআইনিভাবে করা হচ্ছে না। কারণ সরকারের নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, সরকার মানে সেই অংশের মানুষকে তারা এগিয়ে নিয়ে যাবে যে অংশের মানুষ আর্থিকভাবে পিছিয়ে থাকে। এটাই হচ্ছে সরকারের মোটো। তাহলে সেই অংশের মানুষকে তারা আর্থিক সাহায্য দেবে। কিন্তু ডোল পলিটিক্স করতে গিয়ে, আজকের পাইয়ে দেওয়ার রাজনীতি করতে গিয়ে প্রকৃতপক্ষে গরিব মানুষ তারা লক্ষ্মী ভাণ্ডার থেকে বাদ যাচ্ছে। আর যারা চাকরিজীবী তাদের পরিবারের মা বোনেরাও আজকে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যাচ্ছে। এই যে বৈষম্য তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধেও কৃষক ক্ষেত মজুর সংগঠন লড়তে থাকবে। এটা হতে পারে না। 1000 টাকা দিচ্ছেন ভালো, 500 টাকা দিচ্ছেন, সেটা আমরা বলেছিলাম বাড়াতে হবে। 1000 টাকাতেও একটা মহিলার সম্মান বেড়ে যায় না। একটা গরিব পরিবারকে যদি সত্যি সত্যি সম্মানের জায়গায় আনতে হয়, মায়েদেরকে যদি মর্যাদা দিতে হয়, তাহলে 1000 টাকা কেন দেবেন? কেন 3000 টাকা দিতে পারবেন না আপনি? 3000 টাকা দিলে তো পরিবারটা সচ্ছল হয়, চলতে পারে। আর 100 দিনের কাজটা যদি আপনি চালু রাখেন তাহলে তো এই পরিবারগুলো ভিন রাজ্যে চলে যেতে হয় না। আমাদের পরিবারগুলোতে সমস্ত লেখাপড়া বাদ দিয়ে আজকে চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে। অর্ধশিক্ষিত অবস্থায় কৃষকের সন্তানরা চলে যাচ্ছে বাইরে কাজ করতে। তারা লেখাপড়া শিখতে পারবে না। আমাদের রাজ্যের সরকার পড়াশুনোর দিকে তার লক্ষ্য নেই। আমাদের রাজ্য আপনারা দেখেছেন, শুনেছেন, এর আগেও আপনাদের মিডিয়া দেখিয়েছে 8200 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই স্কুলগুলো তো খারাপ পড়ে, গরিব ঘরের সন্তানেরা যায়, ক্ষেত মজুর ঘরের সন্তানেরা যায়। অর্থাৎ এই স্কুল বন্ধ হলে সবচেয়ে বেশি গরিব কৃষক এবং ক্ষেত মজুরের সন্তানরা ক্ষতিগ্রস্ত হবে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দেবাশিস প্রামাণিকের পর এবার জমি দুর্নীতি কাণ্ডে গৌতম গোস্বামীকে গ্রেফতার করা হলো দিল্লি থেকে। জমি দুর্নীতি ও জমি মাফিয়াদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন দোষী কাউকেই রেয়াত করা হবে না। এরপরেই ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ব্লক সভাপতি এবং দাপুটে নেতা দেবাশিস প্রামাণিক গ্রেফতার হন পুলিশের হাতে। সম্প্রতি তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে। দেবাশিস প্রামাণিকের পর শুক্রবার ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহসভাপতি এবং এসডিডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামীকে দিল্লি থেকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে এলো পুলিশ। জানা গিয়েছে দিল্লি থেকে ওই নেতাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। অন্যদিকে জমিকাণ্ডে গাজলডোবা থেকে উত্তম রায় নামে অপর এক বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। সূত্রের খবর, দেবাশিস প্রামাণিক গ্রেফতার হওয়ার পরেই শহর ছেড়েছিলেন গৌতম গোস্বামী। তখন থেকেই তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। জানা গেছে শিলিগুড়ি থেকে প্রথমে কলকাতা গিয়েছিলেন গৌতম, পরে সেখান থেকে হায়দ্রাবাদে যান, সেখান থেকে বেঙ্গালুরু ও পরে দিল্লি পৌঁছান। এদিকে তার গতিবিধির খবর পেয়েই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশেষ টিম দিল্লি থেকে তাকে গ্রেফতার করে। মুখ্যমন্ত্রীকে দেখেই মানুষের সেবায় রাজনীতিটা করি। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার আইন শৃঙ্খলার উপর যথেষ্ট ভরসা আছে। দেখা যাবে। গৌতম দা কি বলবেন এই গ্রেপ্তারি নিয়ে? ঠিক আছে, দেখো আমি হচ্ছে তোমার আমার সরকারের প্রতি মুখ্যমন্ত্রী এবং সেনাপতি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রশাসনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি চিকিৎসায় গিয়েছিলাম, তার জন্য কি জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো? জুলাপিরাই বলতে পারবে না। আমার বাবা না আমার কাকা, সব থেকে বড় কথা যে আমাদের মানসিক অবস্থা ভালো নেই। হ্যাঁ, কি মনে হচ্ছে সেটাই বলেন, কি মনে হচ্ছে? তাকে কি গ্রেফতার করা হলো? তাকে কি ফাঁসানো হচ্ছে? কি মনে হচ্ছে এটাই বলেন দাদা। তাকে কি গ্রেফতার করা হয়েছে? কি জন্য গ্রেফতার করা হলো? কি মনে হচ্ছে? আমি জানিয়ে দেবো। দিদি কি মনে হচ্ছে আপনার বাবাকে কি ফাঁসানো হচ্ছে এটাই বলেন। বহুতলে আগুন। শুক্রবার এই ঘটনায় আতঙ্ক ছড়ালো শিলিগুড়ি শহর লাগোয়া মাঝাবাড়ি এলাকায়। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে পৌঁছয়। যদিও ততক্ষণে বহুতলের ওপরের অংশে যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে এদিন মাঝাবাড়ি এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট না হলেও সূত্রের খবর, ভীমরুলের চাকে আগুন ধরিয়ে নষ্ট করার চেষ্টা করাতেই এই বিপত্তি। সেখান থেকেই নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি বলেন, আগুন কিভাবে লাগলো বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্টই ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়। আমার বাড়িতে গেছিলাম, একটু আগে আমার বাড়িতে গেছিলাম, কিচ্ছু ছিল না, ভালো ছিল। একটু পরেই দেখি এরকম আগুন, একটু পরেই দেখি ভালো ছিল। কি করে বুঝতেই পারছি না কি করে লাগলো। আমি একটু বেরোয় চলে গেছি, আমার বাড়ি অন্য জায়গায়, তো এটা আমার দিদির বাড়ি। দেখে ভালো দেখে গেলাম, একটু পরেই শুনছি এরকম আগুন উপরে। আমার নাম সরস্বতী দাস মন্ডল। আমরা আগুনটা নিভাতে এসেছি। আগুন কিভাবে লাগলো সেটা আমাদের দেখার কাজ না, সেটা ফরেনসিক দেখে। আমাদের মেন কাজ আগুনটা নিভানো। আমরা খুব দ্রুততার সহিত খুব তাড়াতাড়ি আগুনটা নিভিয়ে ফেলেছি, কোনো লাইফ ইনভলভ নেই। কতটা ভয়াবহ ছিল
ফ্লেম ছিল, আগুনের ভালোই ফ্লেম ছিল, পিভিসি সব ফার্নিচার ছিল, আগুনের ফ্লেম ছিল। আমরা খুব তাড়াতাড়ি আগুনটা কন্ট্রোল করতে পেরেছি। আমাদের 3টা গাড়ি আসছে, শিলিগুড়ি ফায়ার স্টেশন থেকে একটা, ফুলবাড়ি অ্যান্ড ডাবগ্রাম থেকে একটা করে ওয়াটার টেন্ডার এসছে। কোনো লাইফ ইনভলভ নেই। একটা বিষয় জানা যাচ্ছে মৌমাছি এই আগুন লাগাতে গিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা আমরা বলতে পারবো না। আমি তো আগুন লাগার পরে আমাদের খবর দেওয়া হয়, তারপরে আমরা আসি, আগুনটা আমরা নিভিয়ে দিয়েছি, এটাই আমাদের কাজ, আগুন নেভানো। আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা আমি বলতে পারবো না। আগুন কিভাবে লাগলো এটা টোটালি ফরেন্সিক দেখে, এটা আমরা দেখিনি। ওকে, থ্যাংক ইউ। সঞ্জয় দত্ত, শিলিগুড়ি ফায়ার স্টেশন। কি মানুষগুলো প্রাণে কিরকম অবস্থা হয়ে আছে সেটাই বুঝতে পারছি না। সর্বশান্ত হয়ে গেল ভদ্রলোক, সর্বশান্ত হয়ে গেল। কিসের থেকে লাগলো, কিভাবে লাগলো এখন তো বোঝা যাচ্ছে না। দেখুন, হ্যাঁ, উনি মন্ডল সভাপতি আমাদের। কারখানা ওনার ছিল, সে চিরকালই আছে, আজকে বলে না। কোথায় লেগেছে? অন্যখানে লেগেছে, হয়তো ওপরে লেগেছে। তাহলে ওপরে লেগেছে, একদম তিনতলাতে লেগেছে। হ্যাঁ। রাতভর বৃষ্টি, জল বাড়ছে সব নদীর। ঘিস নদীর জলে ক্ষতিগ্রস্ত ঘিস নদীর 2টি ডিফ্লেক্টর। ভোররাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে পাহাড় এবং সমতলে, আর এই বৃষ্টির কারণে ডুয়ার্সের নদীগুলো ফুলে ফেপে উঠেছে। মালবাজার মহকুমার চেল, ঘিস, লিস, মাল নদী সহ বিভিন্ন নদীর জল হুহু করে বাড়তে শুরু করেছে। একদিকে পাহাড়ে বৃষ্টি, অন্যদিকে সমতলে বৃষ্টি হয়েই চলেছে। ইতিমধ্যে সব থেকে জল বেশি বেড়েছে মাল ব্লকের ঘিস নদীর। ঘিস নদীর প্রবল জলের স্রোতে ইতিমধ্যেই ক্ষতি হয়ে গেছে 2টি ডিফ্লেক্টরের। লোহার জালি এবং পাথর দিয়ে তৈরি বেশ কয়েকটি ডিফ্লেক্টর কিছুদিন আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু জলের প্রবল স্রোতে 2টি ডিফ্লেক্টর ক্ষতিগ্রস্ত। সাধারণত এই ডিফ্লেক্টরগুলো দেওয়া হয়েছিল ঘিস সেতু সহ জাতীয় সড়ককে রক্ষা করার জন্য, কিন্তু রাতভর বৃষ্টির কারণে 2টি ডিফ্লেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ঘিস সেতুর ডাউনস্ট্রিমে নদী ক্রমাগত ভাঙন শুরু করেছে। ঘিস নদীর জলের স্রোত ডাউনস্ট্রিমে ভূমিক্ষয় হয়েই চলেছে। স্থানীয় মানুষ নিজেরাই জেসিবি দিয়ে বালির বাঁধ দেওয়ার চেষ্টা করছে, তবে জলের স্রোতের সেই বাঁধ কোনো কাজেই আসছে না। স্থানীয়দের বক্তব্য, গতকাল গভীর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, সেই কারণেই ঘিস নদীর জল বেড়ে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। জানা গেছে ঘিস নদীর কিছুটা দূরেই রয়েছে একটি পাথর ভাঙার ফ্যাক্টরি। বর্তমানে ঘিস নদীর জল ধেয়ে আসছে ফ্যাক্টরি সহ কৃষি জমি দিয়ে। যে কোনো সময় নদীর জল ঢুকে যেতে পারে ঘিস নদীর পশ্চিম দিকে, আর এতেই আতঙ্কিত এলাকার মানুষ। একটা স্পার দিয়ে এই কিছু হাঁপারের যে জায়গাটা আছে যে বাঁচানোর চেষ্টা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির কারণে তোমার বাঁচানো যাবে না। যা হারে বৃষ্টি পড়তেছে, উপরে নদীর জল তো প্রচণ্ড বেড়ে গেছে। মেশিন লাগিয়েছি, দেখি একটু বেঁধে যদি কাজ করা যায়। হ্যাঁ, রাত থেকে বৃষ্টি হচ্ছে, একদম একই নির্ধারিতভাবে চলে যাচ্ছে বৃষ্টি। এটা উদলাবাড়ি ঘিস নদী। আমার নাম রফিজা রহমান। এই যে ব্রিজের এখানে 2টা স্পার ভাঙে গেছে, স্পার ভাঙে গিয়ে এদিকে জল চলে যাচ্ছে। তো এদিকে এইখানে প্ল্যানটা আমরা সবাই মিলে, আমাদের এখানে রুটি হয়, সবাই মিলে করে খাই। এখানে আমরা ট্র্যাক্টর দিয়ে বা ডাম্পার দিয়ে করে খাই। তো এদিকে জল চলে যাচ্ছে, এখন ভাঙতেছে, তো দেখতেছে এদিকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সবারই। তো ওই জন্য আমরা নিজের দিমাগ লাগাই এদিকে আমরা বাঁধ দেওয়ার চেষ্টা করতেছি। জলটা তো এখন এদিকে গ্রামের দিকে, এদিকে তো গ্রাম না, এদিকে ওই যে জায়গাগুলো ভাঙতেছে, প্ল্যানটা ক্ষতি হচ্ছে। হ্যাঁ, কৃষি জমিও আছে কিছু নিচে। বৃষ্টি তো পুরা হচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে যে পরে যে কী হবে বলা মুশকিল আছে। হ্যাঁ, এদিকে তো ভেঙে গেছে, ওইদিকেও সামনে স্পার ভাঙছে, এদিকেও নিচে অনেক জায়গা ভেঙে গেছে। এটা হচ্ছে উদলাবাড়ি ঘিস নদী। আমার নাম হচ্ছে এমডি আজিমুল। একদিকে বৃষ্টি, অন্যদিকে বাঘের আতঙ্ক লেগেই রয়েছে মালবাজার মহকুমায়। আবার খাঁচাবন্দি হলো চিতাবাঘ। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে মালবাজার মহকুমার মেটেলি চা বাগানের 22 নম্বর সেকশনে। রাতে চা বাগানের শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পায়। এরপর কয়েকজন শ্রমিক চা বাগানে গিয়ে দেখে 22 নম্বর সেকশনে চা বাগানের খাঁচার মধ্যে আটকে রয়েছে একটি চিতাবাঘ। তড়িঘড়ি চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে বন দপ্তরকে খবর দেওয়া হয়।
গভীর রাতে খাঁচাবন্দি চিতাবাঘকে নিয়ে যায় বন দপ্তর। জানা গেছে চিতাবাঘের শারীরিক পরীক্ষার পর সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ মেটেলি চা বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে যাওয়ায় চা বাগানের অনুরোধে খাঁচা পাতে বন দপ্তর। আর গতকাল রাতে খাঁচাবন্দি হওয়া চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার কিছুটা স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিকদের মধ্যে। রথের আগেই মেলাতে ছোট ছোট বেতের তৈরি রথ নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছেন বেতশিল্পী রবিবাবু। জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের শিরিষতলাতে বসবাস রবি দাসের। মাটির তৈরি বারান্দায় বসে সকাল থেকেই শুরু করেন বেত দিয়ে রথ বানাতে। কথা বললে রবি দাসের থেকে জানা যায় খরচ থেকেও পরিশ্রম অনেকটাই বেশি। কারো হাত ধরে শেখা নয়, রাতে শুয়ে চিন্তা করি রথের ডিজাইন কেমন করা যায়। সকাল হতেই লেগে পড়ি রূপ দিতে। মেলার সিজনে রথ বানিয়ে জলপাইগুড়ি যোগমায়া কালী মন্দিরের সামনে রথের মেলায় বসি। এক একটি রথ বানাতে প্রায় 200 থেকে 250 টাকা খরচা হয়। 18 থেকে 15 ইঞ্চি রথের ক্ষেত্রে এক এক দিন লেগে যায়। নাম রবি দাস। কি করেন মূলত, এই যে রথ বানাচ্ছেন এবার কি হবে? রথের মেলা করব, আগামীকাল মেলা আছে, মেলায় যাব, মেলা করব। কি কি নিয়ে যাচ্ছেন রথে? রথ নিয়ে যাচ্ছি, দোলনা নিয়ে যাচ্ছি, খাট নিয়ে যাচ্ছি, সোফা নিয়ে যাচ্ছি। আপনি কি এইসবই কাজ করেন? এইসবই কাজ করি আমি। এইসবই কাজ করি। এবার রথ কতগুলো বানিয়েছেন? রথ এবার 20টা বানিয়েছি। বিক্রি কি আশা করছেন? দেখি এখন মেলা কীরকম মেলা হয়, মেলা বুঝে দাম হয় মোটামুটি 400-500 টাকা। কতগুলো? 20টা বানিয়েছেন? 20টা বানিয়েছি। এবার আশা করছেন যে রথের মেলা আগামীকাল, সেই উপলক্ষেই কি? হ্যাঁ, এইগুলো আগামীকালের রথের জন্য এটা তৈরি করা হচ্ছে। কেমন লাগে এই যে রথ বানাচ্ছেন, বিক্রি করবেন? মনে আনন্দই লাগে, আনন্দ ইসে নেই করি। দেখি এখন বাবা জগন্নাথ কী করে। এই জায়গাটার নাম কি? শিরিষতলা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। তিস্তার গর্ভে বিলীন হয়ে গেল একটি অঙ্গনওয়াড়ি সেন্টার এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর। আজকের এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরচর এলাকার। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেন সরকারের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি অঙ্গনওয়াড়ি সেন্টার ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং কালামপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নাঘরটিও নদী গর্ভে তলিয়ে যায়। তিস্তা নদীর জলস্ফীতির কারণে খুব সমস্যার মধ্যে এলাকার মানুষ রয়েছেন। ইতিমধ্যে অনেকেই বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। গৃহপালিত পশু পাখিদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 56 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
জমি দুর্নীতি কাণ্ডে একের পর এক গ্রেফতার হচ্ছেন জমি মাফিয়ারা। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা দেবাশিস প্রামাণিকের পর এবার শুক্রবার গ্রেফতার করা হলো ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সহসভাপতি এবং এসজেডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামীকে। লাগাতার বৃষ্টির জেরে রাস্তা যেন রূপ নিয়েছে আস্ত এক নদীর, এমনই চিত্র ধরা পড়ল সদ্য মহকুমার তকমা পাওয়া ধূপগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ড। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।